এটা কি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলছি আমরা কথাগুলো, নাকি আগামী নির্বাচিত সরকারের উদ্দেশ্যে বলছি? কারণ যে কথাগুলি আজকে বলি না কেন, ইমপ্লিমেন্ট করবে তো সরকার। তো বর্তমান সরকারের ঘোষিত সময়সীমা অনুযায়ী আর সময় আছে 7 মাস। কাজেই আমি মনে করি না যে আজকের আলোচনায় সেই 7 মাসে কোনো পরিবর্তন, তেমন কোনো পরিবর্তনের আর সময় আছে। অনেক সময় চলে গেছে, 11 মাস চলে গেছে। এরপরে নির্বাচিত সরকার আসবে। কাজেই আমি আমার যেটা ব্যক্তিগত ধারণা যে আজকের আলোচনা প্রধানত আমাদেরকে পরবর্তী নির্বাচিত সরকারকে উদ্দেশ্য করে বলা উচিত। এটা আমার ব্যক্তিগত। এখন আমি প্রি আর পোস্ট রেভলিউশন পুলিশ নিয়ে একটু কথা বলবো। তো আগে একটু প্রি রেভলিউশনে পুলিশের কথায় যাই। যে পুলিশ যে আজকের একটা প্রচন্ড ভাবমূর্তি সংকটে পড়েছে, এটার জন্য কি পুলিশ দায়ী? এটার জন্য পুলিশ দায়ী না, এটার জন্য সিস্টেম দায়ী। যে ফ্যাসিবাদী সিস্টেম 16 বছর ধরে তৈরি করা হয়েছিল বাংলাদেশে, একজন ফ্যাসিস্ট শাসক এবং তার যারা বিদেশি সাপোর্টার ছিলেন তারা মিলে যে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশে চাপিয়ে দিয়েছিলেন, তারই ইনএভিটেবল সিচুয়েশন ছিল বা প্রোডাক্ট ছিল এই পুলিশের এই অবস্থা, যেটা একটু আগে আমার একটা বইয়ের কথা বলা হলো, যেটা আমি লিখেছিলাম তুরস্কে নির্বাসিত অবস্থায়, যে নির্বাসন থেকে দেখা, এবং সেখানে কিছু পুলিশ অফিসারের নাম বলেছিলাম। আমি একটু পার্সোনাল এক্সপেরিয়েন্সের কথা বলি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ আপনারা অনেকেই জানেন যে আমি 39 দিন রিমান্ডে ছিলাম, 5 বছর জেলে ছিলাম, 100-র অধিক মামলা, 39 দিন রিমান্ড। তো সেই রিমান্ডে থাকা অবস্থায় বেশিরভাগ সময়টা আমি ডিবিতে ছিলাম। তো ওই সময় আমি ডিবিতে যে কজন আপনারা বোধহয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলেন, যেটা বিগিনিং পোস্ট সম্ভবত, তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার যাদের সাথে আমার পরিচয় হয়েছিল তারা প্রত্যেকেই ছাত্রজীবনে ছাত্রলীগের নেতা ছিলেন, প্রত্যেকেই, যে কজনের সাথে আমার দেখা হয়েছিল। আমি রাজনীতিকরণের ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আপনাদেরকে করছি। কাজে পুলিশকে অ্যাজ এন ইনস্টিটিউশন অপরাধী বানিয়ে কোনো লাভ নাই। ইনস্টিটিউশনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল অন্য সব ইনস্টিটিউশনের মতো। এটা গেল একটা ঘটনা। এবং তার মানে আপনারা বুঝতে পারছেন যে ঢাকার যে ডিবি, সেই ডিবির অ্যাসিস্ট্যান্ট কমিশনার আমি যতজনের সাথে ইন্টারাক্ট করেছিলাম তার সংখ্যা, যেহেতু বললাম যে 39 দিন ছিলাম, অনেকের সাথে আলাপ হয়েছিল, অন্তত 10 জন তো হবে। তো 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারা বিশ্ববিদ্যালয়ে হয় সেন্ট্রাল অথবা হলের ছাত্রলীগের নেতা ছিলেন। তার মানে অ্যাক্টিভ ছাত্রলীগ করা লোকজন ঢাকার ডিবিতে ছিল। তো তাদের পুলিশ চালানোর উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি যে পুলিশকে তারা কোথায় নিয়ে গেছিল। আর কয়েকটা ঘটনার কথা বলি। একদিন আমাকে একটা 3 দিনের রিমান্ড শেষে আমাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যে আইও, ছেলেটা ভালো ছেলে ছিল, আমাকে নিয়ে যাচ্ছিল মৎস্য ভবনের সামনে দিয়ে। তো আমাকে বললো, স্যার আপনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, গাড়ি পোড়ানোর মামলা, আপনি এই মৎস্য ভবনের সামনে গাড়ি পুড়িয়েছিলেন। অনেকটা জোক করে আমাকে বলছিল, কারণ গাড়ি পোড়ানোর মামলাটা এত অবিশ্বাস্য মামলা আমার বিরুদ্ধে, কিন্তু সেই মামলাও ছিল গাড়ি পোড়ানোর মামলা, এবং সে আমাকে জায়গাটা দেখাচ্ছিল যে কোন জায়গায় আমি গাড়ি পুড়িয়েছিলাম, সেটা মৎস্য ভবনের সামনে। দ্বিতীয় এক্সাম্পল, আমি থানায় ছিলাম, রিমান্ডে, তেজগাঁ থানায়। সেখানে ওসি ছিলেন অপূর্ব হাসান নামে বোধহয় এক ব্যক্তি ওসি ছিলেন, অনেকদিন ওসি ছিলেন। তিনি বলা হয়ে থাকে যে গোপালগঞ্জের অবশ্যই, এবং বলা হয়ে থাকে হাসিনার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। একটা আপনার মনে রাখতে হবে যে ওই সময় কিন্তু চেইন অফ কমান্ডও ভেঙে দেওয়া হয়েছিল। পুলিশে কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু ছিল না, কয়েকজন ব্যক্তি, এবং ডাইরেক্টলি শেখ হাসিনা নিজে অনেক ক্ষেত্রে পুলিশ চালাতেন। তো অপূর্ব হাসান আমাকে রিমান্ডে, আমি কাগজ পেতে শুয়ে থাকতাম, বুঝতেই পারেন রিমান্ডে যে গারদে রাখা হতো, সেখানে খবরের কাগজের উপরে আমি শুয়ে থাকতাম, এবং সিসিটিভি ছিল। তো অপূর্ব হাসান ওই সিসিটিভিতে বিভিন্ন লোককে দেখাতো যে আমি মাহমুদুর রহমানকে মাটিতে কাগজের উপরে শুয়ে রেখেছি ক্রেডিট নেওয়ার জন্যে। তখন ছিল ঢাকার পুলিশ কমিশনার ছিল, বিখ্যাত বেনজির ছিল ঢাকার পুলিশ কমিশনার। তো তাকে দেখানোর জন্যে
যে আমি যে মাটিতে শুয়ে আছি এবং কাগজের মধ্যে মধ্যে সেটা তাকে দেখানো হতো। মাটিতে শোয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই যে দেখানোর ব্যাপারটা, যে ওসিকে দেখাতে হচ্ছে পুলিশ কমিশনারকে যে মাহমুদ রহমানের সাথে কি ট্রিটমেন্ট করা হচ্ছে, এটাই হচ্ছে ফ্যাসিবাদী শাসনে একটা পুলিশ কোথায় নেমে যেতে পারে তার একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দেই, আমি রিমান্ডে ছিলাম ওসি সালাউদ্দিনের, বিখ্যাত ওসি সালাউদ্দিন, তার এখানে এক রাত ছিলাম আমি, তখন সে কোতোয়ালি থানার ওসি, আমি 2010 সালের কথা বলছি। ওসি সালাউদ্দিন আমাকে খুব গর্বের সাথে বলল যে আমার সাথে তো প্রতিদিন আপার সাথে কথা হয়, অর্থাৎ ওসি সালাউদ্দিনের সাথে সরাসরি আপার সাথে কথা হয় প্রতিদিন। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, সে নিজের গুরুত্ব বোঝানোর জন্য আমাকে বলল। আমি রিমান্ডের ব্যক্তিগত আমার সাথে কি করা হয়েছিল ওই গল্পে যাচ্ছি না, আমি স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো তাহলে ওসি সালাউদ্দিনের ক্ষমতা আইজির ক্ষমতার থেকে তো কম ছিল না, কারণ সে তো প্রধানমন্ত্রীর সাথে সরাসরি, লিগাল আর ইনলিগাল, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারছে। তো এভাবেই ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল পুরো সিস্টেমকে। আচ্ছা, আর লাস্ট গল্প আরেকটা বলি, যে আমি কাশিমপুর জেলে থাকতাম এবং সেখান থেকে রেগুলার আমাকে ঢাকায় আনা হতো মামলায় হাজিরা দিতে। তো আমার সঙ্গে অনেক কনস্টেবল থাকতো প্রিজন ভ্যানের মধ্যে। সেই কনস্টেবলরা আমাকে বলতো এই প্রধানমন্ত্রীকে তো আমরা রেখেছি, মানে একজন পুলিশের কনস্টেবল আমাকে বলতো যে এই প্রধানমন্ত্রীকে আমরা রেখেছি। সো দ্যাট ওয়াজ দ্য ইমেজ অফ পুলিশ। এই ছিল আপনার প্রি রেভলিউশন পুলিশের চেহারা, এবং এই কারণে আমি মনে করি জুলাই ম্যাসাকার ওয়াজ ইনএভিটেবল। এটা হতেই হতো জুলাই ম্যাসাকার, কারণ জুলাই ম্যাসাকারে জুলাই বিপ্লব যেমন ইনএভিটেবল ছিল, জারিফের মতো ছেলেরা বিপ্লব করেছে, এটাও ইনএভিটেবল। এবং তার জবাবে যে পুলিশ বাহিনী তৈরি করা হয়েছিল, সেই পুলিশ বাহিনী যে ম্যাসাকার করবে, এটাও ইনএভিটেবল। এভাবেই ইতিহাস রচিত হয়, প্রত্যেক দেশের ইতিহাস একই রকম। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমাদের টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যে আর একটা ফ্যাসিবাদ যেন বাংলাদেশে কখনো ফিরে না আসে, এটাই তো আমাদের টার্গেট। সকল সংস্কারের প্রধান উদ্দেশ্য একটাই, যে আর একটা ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো যেন ফিরে না আসে। তো ফিরে না আসতে হলে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের তো গণতন্ত্রের উত্তরণ হতে হবে। তো গণতন্ত্রের উত্তরণের রাস্তাটা কি? একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি আমাকে করতে হয়, আমি কি পুলিশ ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবো? দ্যাটস আ বিগ চ্যালেঞ্জ। কারণ প্রি রেভলিউশন বাংলাদেশে পুলিশ বিকেম এ ব্রুটাল পুলিশ ফোর্স, এটা একটা দানবীয় পুলিশ ফোর্স ছিল। আর পোস্ট রেভলিউশনে আজকের পুলিশ ফোর্স ইজ ডিমোরালাইজড পুলিশ ফোর্স। এটা হচ্ছে বাস্তবতা। ডিমোরালাইজড পুলিশ ফোর্সের আমি দুটো উদাহরণ দিই এই সাম্প্রতিককালে, গত এক সপ্তাহের মধ্যে। পটিয়াতে থানা ঘেরাও করার পরে সেখানকার ওসিকে বাধ্য করা হলো সেখান থেকে উইথড্র করার জন্য, এবং সেটাতে বলা হয় যে সেখানে এনসিপির ছেলেপেলেরা জড়িত ছিল, পটিয়ার ঘটনা। আবার গত পরশুদিন ঘটলো পাটগ্রামে, সেখানে একজন কনভিক্টেড দুজনকে থানার মধ্যে আক্রমণ করে ছিনিয়ে নিয়ে আসা হলো, সেটা করলো বিএনপি। তো এখন এই ধরনের যে একটা অবস্থা হলো, এটা তো কোনো কি বলবো, আইনের শাসন যে দেশে আছে, এটা তো দুটোর একটাই ঘটার কথা না। তো এরকম যদি ঘটতে থাকে, তাহলে এই ডিমোরালাইজড পুলিশ ফোর্সকে দিয়ে আমি কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনটা করতে পারবো কিভাবে? So the biggest challenge of this government, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এদের যে হারিয়ে যাওয়া মরালটাকে ফিরে। আর কোনো রিফর্ম আপনারা এই সরকারের কাছে আশা করলে ভুল করবেন, সময় নাই, সময় শেষ হয়ে গেছে, পার হয়ে গেছে। এই সরকারের একমাত্র টার্গেট হওয়া উচিত আমি মনে করি মরালটাকে ফিরিয়ে আনা, মরাল স্ট্রেংথটাকে ফিরিয়ে আনা। এবং আমি খুব অবাক হয়ে যাই যে কেন পুলিশ টাফ অ্যাকশন নিতে পারছে না। পাটগ্রামের যে ঘটনা ঘটলো, এটা তো সর্ট অফ রিবেলিয়ন। আপনি থানায় গিয়ে রাইট অর রংলি অ্যারেস্ট হোক, সেটা ভিন্ন আলোচনা, শুধু অ্যারেস্ট হয় নাই, ম্যাজিস্ট্রেট তাকে সাজা দিয়েছে। সুতরাং সাজাপ্রাপ্ত আসামিকে আপনি লোকজন নিয়ে পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নিয়ে যাবেন,
তাহলে there is no state. স্টেট কোথায়? তাহলে এই ব্যর্থতা তো পুলিশের এবং সরকারের। আপনি ঠিক আছে, আপনি রাজনৈতিক দলকে যত ইচ্ছা আপনি তাকে দায়ী করতে পারেন, তার বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। গভর্নমেন্ট পারলো না কেন, পুলিশ কেন পারলো না এই যে যারা এসেছিল, যারা থানার মধ্যে আক্রমণ করলে তাদেরকে প্রতিহত করতে? কেন পুলিশের ইয়ে ছিল না, কি বলে, মনোবল না, শুধু হয়তো তাদের জনবলের অভাব ছিল, আমি জানি না এক্স্যাক্টলি কি ছিল, কিন্তু দে হ্যাভ ফেইড। এবং থানা আক্রমণ করে আসামি ছিনিয়ে নেওয়ার থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে। সুতরাং এরকম একটা পুলিশ দিয়ে আমি যেটা শঙ্কিত, যে আসলে কি আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবো? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। তো এখন আমার সেই জন্য সরকারের কাছে আহ্বান থাকবে যে আপনারা তো ঐক্যমত্য কমিশন নিয়ে প্রতিদিন মিটিং করছেন, আমরা জানি না এই মিটিং এর ফল কি হবে, সেটা সাধারণ জনগণ আমরা জানি না। আমরা শুনতে পাচ্ছি আপনারা মিটিং করছেন, প্রতিদিন তার একটা প্রেস ব্রিফিং আসছে, আমি পত্রিকাতে আছি, আমি ছাপাচ্ছি, কিন্তু আসলে আমি জানি না যে রেজাল্ট কি হবে। কিন্তু অন্তত একটা তো চাই আমরা, যে আপনারা একটা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি করেন, এবং সেই নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হলে পুলিশের মনোবল অবশ্যই ফিরে আনতে হবে, এবং যা যা করা দরকার সরকারকে সেগুলো করতে হবে। এটা হলো বর্তমান সরকারের প্রতি, এবং যেটা করা উচিত বলে আমি মনে করি, আমার একটা অ্যাডভাইস, একজন রাষ্ট্রের একজন সিনিয়র নাগরিক হিসেবে আমার অ্যাডভাইস, সরকারের উচিত এই 1 পয়েন্ট এজেন্ডাতে মিটিং করার জন্য, এবং যারা রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল আছেন, প্রধানত বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য যারা আছেন, এখানে এবি পার্টির ফুয়াদ আছে, এদেরকে ডেকে বলা যে আমাদের সকলে মিলে একটা নির্বাচন করতে হবে, এবং এই নির্বাচনে যে এই ধরনের বিশৃঙ্খলা হবে না তার গ্যারান্টি আপনাদেরকে দিতে হবে। কাজে নির্বাচন নিয়ে আমার মনে হয় আলোচনা এখনই শুরু করে দেওয়া উচিত। ঐক্যমত্য চলে ঐক্যমতের মতো, নির্বাচন নিয়েও আলোচনা একটা শুরু করা উচিত, কারণ এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেও দিতে হবে। রাজনৈতিক দলগুলি যদি বিশৃঙ্খলা করে তাহলে কিন্তু গণতন্ত্রের উত্তরণ আমাদের সম্ভব হবে না, এবং গণতন্ত্রের উত্তরণ যদি সম্ভব না হয় পিসফুলি, তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে সেটা ভাবতেও আমি শঙ্কা বোধ করি, আশঙ্কা বোধ করি। সুতরাং আমরা চাই যে ফ্রি ফেয়ার ইলেকশন হয়ে যায়। এখন আসি আমি পরবর্তী সরকারের প্রতি আমরা কি বলবো, যারা আসবে, আমরা আশা করি যে একটা, আমি মনে করি বাংলাদেশের সবাই একমত এই ব্যাপারে, শুধুমাত্র পতিত ফ্যাসিবাদের প্রেতাত্মারা ছাড়া, যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন করে আমরা একটা সিস্টেমেটিক রাষ্ট্রে চলে যাই, গণতান্ত্রিক রাষ্ট্রে চলে যাই। পুলিশ কেন খারাপ হয়ে যায় বা জনগণের মুখোমুখি দাঁড়ায়, তার কতগুলি কারণ আছে। প্রধানতম কারণ আমি মনে করি রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের এতটা অধপতন ঘটে, যার প্রমাণ আমরা গত সরকারের আমলে দেখতে পেয়েছি। কারণ হচ্ছে যে আমি যে সমস্ত অফিসারের নাম বলেছি, যাদেরকে আমি বলেছি আমার লেখায় যে তারা ফ্যাসিবাদের সহযোগী ছিল, তাদের মধ্যে বেনজিরের নাম আছে, মনিরুলের নাম আছে, তাদের মধ্যে হারুনের নাম আছে, এবং আরো অনেকের নাম আছে। এই মুহূর্তে এতগুলো নাম বাবা, আমি 17 জনের নাম বলেছি, উনি একটু আগে বললেন, এত লম্বা লিস্ট আর দিচ্ছি না, আপনারা সবাই জানেন তারা কারা ছিল। যেমন একটা এক্সাম্পল দেই, আমার উপরে যখন আক্রমণ হলো কুষ্টিয়ায় আদালতের মধ্যে, এই আক্রমণের মাস্টারমাইন্ড কে ছিল? মাস্টারমাইন্ড ওয়াজ শেখ হাসিনা, এবং এটা ইমপ্লিমেন্ট করেছে কে? ইমপ্লিমেন্ট করেছে এসপি। হু ওয়াজ দ্য এসপি? মেহেদী হাসান। মেহেদী হাসান ওয়াজ দ্য এসপি অফ কুষ্টিয়া, এবং মেহেদী হাসানকে নির্দেশ দিয়েছে শেখ হাসিনা ওই আক্রমণটাকে ইমপ্লিমেন্ট করতে। সো দ্যাট ওয়াজ দ্য পুলিশ ডিউরিং দ্যাট টাইম। সুতরাং রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের এতটা অধঃপতন হয়েছে। শুধু যে ব্যবহৃত হয়েছে পুলিশ তাই না, অধঃপতন হয়েছে। এই যে বেনজির আহমেদের এত সম্পত্তি, এত দুর্নীতি করেছে, এত দুর্নীতি করে আবার দেশ থেকে চলে গেছে, এটা করতে পেরেছে কেন? রাজনৈতিক প্রভাবের কারণে। কাজেই পুলিশের যদি সংস্কার মিনিংফুল করতে হয়, আগেই আপনার চ্যালেঞ্জ নিতে হবে যে আমি পুলিশকে কিভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত করবো। এটাকে বাদ দিয়ে অন্য কোনো সংস্কার করে কোনো লাভ নেই আমি যদি রাজনৈতিক প্রভাবমুক্ত একটা পুলিশ আমি তৈরি করতে না পারি। দিস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দুর্নীতি। এখন দুর্নীতি
কনস্টেবল থেকে শুরু করে বড় সাহেব বেনজির মার্কা আইজি পর্যন্ত দুর্নীতি আছে, এটা বাস্তবতা। কিন্তু সবাই দুর্নীতিবাজ এটা তো ঠিক না। অনেক প্রচুর সৎ মানুষ আছেন পুলিশের মধ্যে, এবং পুলিশের জন্য আমার খুব কষ্ট লাগে, বিশেষত যারা নিম্ন আয়ের পুলিশ। ফুয়াদ কিছুটা বলার চেষ্টা করেছে। আমি রাস্তা দিয়ে আসতে আসতে যখন ট্রাফিক পুলিশদের দেখি আমার খুব কষ্ট লাগে। এই রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে থাকে সারাটা দিন ধরে, এই রোদের মধ্যে, এই ধুলার মধ্যে। বাংলাদেশের আবহাওয়া তো আমরা জানি, এর মধ্যে রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, তাদের প্রাকৃতিক কাজ করবার জায়গা নেই, কোথায় যাবে তারা? এবং একজন অসুস্থ অবস্থাতেও তাকে কাজ করতে হচ্ছে। যে পোশাকটা তাকে দেয়া হয় সেই পোশাকটাও ভয়াবহ। আমি অনেক সময় বলেছি পলিয়েস্টার, আপনি রোদের মধ্যে পলিয়েস্টার পরে যদি দাঁড়িয়ে থাকেন গায়ের মধ্যে আপনার কুটকুট করবে। এটা সম্ভব না একটা পলিয়েস্টারের শার্ট পরে দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে। আমাদের পুলিশেরা পলিয়েস্টারের কাপড় পরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে। এ তো মানে অবিশ্বাস্য তাদের উপর অত্যাচার হচ্ছে। এই পুলিশের প্রতি কিন্তু আমাদের সহানুভূতি দরকার। এই পুলিশকে খালি বললে হবে না যে এই ট্রাকওয়ালার কাছ থেকে 100 টাকা নিচ্ছে, বললে হবে না। তা সে যে মানবেতর জীবন যাপন করছে এটার দিকেও আমাদেরকে দেখতে হবে। তার ওয়ার্কিং আওয়ার এক একটা পুলিশ হয়তো 12 ঘন্টা 14 ঘন্টা তারা কাজ করে। কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে এই পরিমাণ কাজ করে? কাজে রিফর্ম করতে গেলে এবং দুর্নীতি দূর করতে গেলে আমাদের আগে তাকে কিন্তু বেঁচে থাকার মতো অবলম্বন তাকে আগে দিতে হবে, তারপরে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি। আমি সিস্টেম, রাষ্ট্র যদি তাকে বেঁচে থাকার মতো অবস্থা না দেয়, যেটা বারে বারে বলেছে ফুয়াদ, তাহলে দুর্নীতি নিয়ে বলার মতো মরাল পজিশনে আমরা তো থাকি না, রাষ্ট্র থাকে না। কাজেই দুর্নীতি 2 নম্বর প্রবলেম। 3 নম্বর আমি মনে করি প্রশিক্ষণে ঘাটতি। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন না। অ্যাজ এ সিভিলিয়ান আমি মনে করি প্রশিক্ষণে ঘাটতি আছে। মেইন ঘাটতিটা কোন জায়গায় আমি বলি আপনাদেরকে, সেটা হলো যে কোনো মানে তদন্ত করার ক্ষেত্রে ইন্টেলিজেন্সের পরিবর্তে আপনি যখন 3rd ডিগ্রির উপরে বেশি জোর দেবেন তখন তো আপনার প্রশিক্ষণে ঘাটতি হবেই। কারণ ধারণা করেই নেওয়া হচ্ছে যে মামলা মানে একটা অপরাধ বের করার একমাত্র পথ 3rd ডিগ্রি। তো আপনি 3rd ডিগ্রি থেকে বেরোতে না পারলে কিভাবে একটা মানবিক পুলিশ আপনি তৈরি করতে পারবেন? কাজেই স্বাভাবিকভাবেই থানায় গেলেই তারপরে টর্চার করা হবে। আমার মতো লোককে, আমার এক্সাম্পল দিই, আমার এই বয়সে, এটা আমি 2010 সালের কথা বলছি, আজকের থেকে আমার আরো 15 বছর আগে। তো তখনও তো আমার বয়স 57-58 বছর বয়স। সেই সময় ক্যান্টনমেন্ট থানায় বাতি নিভিয়ে আমার আমার সেলের মধ্যে ঢুকে আমাকে টর্চার করা হয়েছে। তো আমাকে যদি এই জিনিস করা হয় তাহলে অন্যান্য নাগরিকের অবস্থা কি হতে পারে? এটা তো বাংলাদেশেই ঘটেছে। ক্যান্টনমেন্ট থানায় রাত 1টার সময় পুরো থানার বাতি নিভিয়ে, যাতে কেউ জানতে না পারে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। I survived. This is the police. এখন এই পুলিশকে আপনি কি বলবেন তাদের? কিভাবে সম্ভব? এটা ভাবেই যায় না। এবং এটা তো বেআইনি, এটা তো আপনারা সবাই জানেন। রাতের বেলা রাত 1টার সময় গারদ তো খোলারই নিয়ম নাই। গারদ খুলে আপনি আরেকজন ঢুকে কি করে, এক্সেপ্ট আইও কিভাবে ঢুকতে পারে গারদের ভিতরে অন্য পুলিশ? এটা বাংলাদেশে ঘটেছে। তো সুতরাং এই যে প্রশিক্ষণের যে ঘাটতি, কোনো কিছু হলেই টর্চার করার একটা টেন্ডেন্সি পুলিশের, এটার থেকে বেরিয়ে আসতে হবে। র্যাবের খুব প্রশংসা করলেন আমাদের সাবেক সচিব সাহেব। হ্যাঁ, র্যাব হয়তো অনেক ভালো কাজ করেছে, কিন্তু র্যাবে একটা ফান্ডামেন্টাল উইকনেস আছে। র্যাবে সামরিক কর্মকর্তাদের ঢুকানো ওয়াজ এ মিস্টেক। আমি সর্বদা এটা বলে যাবো আপনাদেরকে। আপনারা যতই বলেন র্যাবের কথা, আমি সর্বদা বলে যাবো ইট ওয়াজ এ মিস্টেক আপনার সামরিক বাহিনীর লোকজনকে র্যাবে ঢুকানো। কারণ ঢোকানোর ফলে হয়েছে কি, 2টো বাহিনীর সর্বনাশ করেছেন আপনারা। পুলিশেরও সর্বনাশ করেছেন, সামরিক বাহিনীরও সর্বনাশ করেছেন। কারণ সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে, সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে, এবং ক্রিমিনাল হওয়ার কারণে 7 মামলার আসামি আজকে তার মৃত্যুদণ্ড হয়ে সে থানার মধ্যে আছে না, নারায়ণগঞ্জের 7 মামলা। হি ওয়াজ এ লেফটেন্যান্ট কর্নেল। তো এর তো চরিত্র নষ্ট হয়েছে র্যাবে আসার কারণে, এবং এর কারণে সামরিক বাহিনীও বিতর্কিত হয়েছে, সামরিক বাহিনীও রাজনীতিকরণ হয়েছে। সো ইট ওয়াজ এ রং কনসেপ্ট। যেই করে থাকুক না কেন, পুলিশের মধ্যে সেনাবাহিনী সামরিক বাহিনীকে
নিয়ে আসা ওয়াজ এ রং কনসেপ্ট। আমি তখনও সমালোচনা করেছি, আজও সমালোচনা করব, ফিউচারে সমালোচনা করবো। আমি ইট ওয়াজ রং অ্যান্ড রং। সুতরাং এই সরকারের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের হাতে 7 মাস সময় আছে, অন্তত একটা কাজ করে যান, পুলিশের রিফর্ম। এই র্যাব থেকে সামরিক কর্মকর্তাদের উইথড্র করে যান। তো এই রিফর্মটুকু যদি করে যেতে পারেন, এই রিফর্মটুকু যদি করে যেতে পারেন, আপনাদেরকে দেশবাসী মনে রাখবে। এই রিফর্মটা করে, এই রিফর্ম করতে তো 7 দিনের দরকার। আমার এলিট ফোর্স লাগবে পুলিশে, অবশ্যই এলিট ফোর্স লাগবে, কিন্তু এলিট ফোর্স মাস্ট বি কম্পোজড বাই দ্য পুলিশ ইটসেলফ। এবং এই এলিট ফোর্সের আমার প্রস্তাব হলো, তাদের ট্রেনিং এর জন্য সেনাবাহিনীতে পাঠান, নো প্রবলেম। সেনাবাহিনী পাঠান, 3 মাসের যে রগরা দিয়ে আসেন, তাদেরকে সেনাবাহিনী ট্রেনিং নিয়ে আসুন। বাট সামরিক বাহিনীর লোকজনকে ঢুকিয়ে দুটো প্রতিষ্ঠানের সর্বনাশ করবেন না। দিস গভর্নমেন্ট হ্যাজ এ ট্রিমেন্ডাস অপরচুনিটি, দে শুড ডু ইট। আর আমি খুব বেশি বাড়াবো না, লাস্ট পয়েন্ট, যে ভাবেই হোক না কেন আপনাদের একটা ইন্টারনাল অডিটের সিস্টেম করতেই হবে। ইন্টারনাল অডিটের সিস্টেম ছাড়া আপনি এই অত্যাচারগুলো, এই জুলুমগুলোকে আপনি সলিউশন করতে পারবেন না। একটা আলাদা ডিপার্টমেন্ট, সেটা পুলিশ বাহিনীর বাইরে হবে নাকি পুলিশ বাহিনীর ভিতরে হবে, এই বিতর্ক আজকে সময় নাই, আমরা আলোচনা করতে পারবো না। কিন্তু ওয়ান অডিটিং একটা ডিপার্টমেন্ট থাকতে হবে, যারা পুলিশের যে বাড়াবাড়ি, পুলিশের এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিংবা পুলিশের দুর্নীতি নিয়ে তারা কাজ করবে, এবং তারা কোনো ডাইরেক্ট অ্যাকশনে যাবে না, তাদের কাজই হবে লিগ্যাল সাইডটা দেখা। এবং এখানে আমার মনে হয় কিছু লয়ার টয়ার থাকতে পারে সেই পুলিশ বাহিনীর মধ্যে, লিগ্যাল সাইড দেখবে এবং দেখে তারা ঠিক করবে যে পুলিশ কোনটা ভুল করছে, কোনটা সঠিক করছে। আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাকে আজকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন। ইট ক্যান বি এ গুড বিগিনিং অফ রিয়েল রিফর্ম অফ পুলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য।